সুরের মিছিলে মেঘের ঘুম থেমে আছে, আবহাওয়া ভেজা হাওয়াই অমন ভাসছে। পটিয়ার ভিড়ে ফুল উঠেছে সিলেটের সৌন্দর্য। হেলসাগুলোর আড়ালে পাহাড়ের সুন্দরতা রয়েছে। চা বাগানের এই সুন্দর দৃশ্য আর হাওরের ঝর্ণাগুলো বিকালের সুরে ঝড় ধরে নামছে। অনেক রঙিন ফলের গাছগুলো পুষ্প ফুটেছে পাহাড়ে। সিলেটের সৌন্দর্যে মাতানো হলে অবশ্যই ভুলে যাওয়া যায় এই সময়ের তাই। সাথে যদি ক্যালিগ্রাফি যোগ হয় তাহলে এই সৌন্দর্যতা আরো বাড়িয়ে তোলে। বাতাসের ঝকে তুমুল ভেঙে আসছে, সুরের মিছিলে মোহন বাতাস ছুড়ে গেছে। সিলেটের সৌন্দর্য যে আবেগে প্রেমে ভরা, তার ছোঁয়া দৃষ্টিতে মন প্রফুল্ল। প্রাকৃতিক অপূর্বতা নিয়ে সমৃদ্ধ এই ভুবন, সিলেটের সৌন্দর্য মনে মনে চলে। আমাদের সিলেট ভ্রমণের শুরুটাই ছিল ঢাকা এয়ারপোর্ট স্টেশন থেকে। আমাদের এখান থেকে এয়ারপোর্ট খুবই কাছে, তাই আমরা প্রথমে এয়ারপোর্ট থেকে উপবন এক্সপ্রেসটি নিয়েছিলাম এবং এই ট্রেনটি ঠিক 10:30 থেকে ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে গেছে সিলেটের উদ্দেশ্যে এবং ঠিক সময়েই আমাদের এই ট্রেনটি ছেড়েছিল। কিছু সময় যেতে যেতেই মনে হলো আমার একটু ক্যালিগ্রাফি করা দরকার। তো আমি যেহেতু এখানে কোনো খাতা কলম ছিল না, তাই আমি আমার ফোনে কলমটি বের করে এখানে কিছুক্ষণ ক্যালিগ্রাফি করলাম। এই ট্রেনে সবাই নিজের নিজের কাজ নিয়ে ব্যস্ত, কেউ মিউজিক শুনছে, কেউ গল্প আড্ডায় মেতে রয়েছে এবং আমি রয়েছি ক্যালিগ্রাফি নিয়ে। আস্তে আস্তে আমাদের ট্রেনটি পৌঁছে গেল ভৈরব বাজার জাংশনে এবং এইখানে সবাই সেলফি তুলছে। আই হোপ দিস ইজ ওয়ান অফ দ্য ফেমাস জাংশন। তারপর দেখতে দেখতে প্রায় সকাল হয়ে গেল। এখন প্রায় সকাল 5টা বাজে এবং হয়তোবা আর কয়েকটা স্টেশন পরেই আমরা সিলেট স্টেশনে পৌঁছে যাব। যদিও আজকের ওয়েদারটা একটু খারাপ, আমার মনে হয়েছিল যে এরকম ওয়েদার থাকলে বৃষ্টি হলে আমাদের ট্যুরটা পুরোই বাদ হয়ে যাবে, কিন্তু আল্লাহর রহমতে সব কিছু ঠিকঠাক ছিল এবং দিনটা খুবই সুন্দর ছিল। এবং দেখতে দেখতে আমরা সিলেট স্টেশনে পৌঁছে গেলাম। সিলেট স্টেশনে পৌঁছানোর পরে আমরা চলে গেলাম হজরত শাহজালাল মাজারের এইখানে হোটেলে থাকার জন্য। যেহেতু আমরা 2 দিন স্টে করব এখানে, হোটেল খোঁজার পর আমার মনে হয়েছে আল আকসা হোটেলটা আমার জন্য সবচাইতে সুন্দর একটা হোটেল। প্রথমেই আমি রুমগুলো দেখার পর আমার মনে হয়েছে এই হোটেলটা আমার জন্য সবচাইতে যেহেতু ভালো এবং আমার এখান থেকে পুরো একটা মাজারের দৃশ্য দেখা যাচ্ছে। সো প্রথমে আমরা এই মাজার থেকে এখন হোটেলে যাচ্ছি। আমরা যেহেতু খুবই টায়ার্ড, আমরা ফ্রেশ হব, দেন আমরা আজকে যেহেতু 3টা ডেস্টিনেশন আছে, সো আমরা প্রত্যেকটা স্পটে যাব এবং সেখানে কিভাবে ক্যালিগ্রাফি করব সব কিছু থাকছে আজকের এই ব্লগে। এবং এই রুম থেকে আমাদের এই ভিউটা কিন্তু অসাধারণ, যার জন্যই কিন্তু এই হোটেলটা আমার নেয়া। সো হোটেলে ফ্রেশ হবার পর আমরা যেহেতু তিনজন ছিলাম, তিনজনই আমরা বের হয়ে গেলাম। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে মালনী ছেড়া চা বাগান, যেটা আমাদের এই হোটেল থেকে খুবই কাছে। জাস্ট আমরা যদি একটা রিক্সা নিই তাহলে রিক্সা নিয়ে জাস্ট 10 থেকে 15 মিনিটের মধ্যেই আমরা চলে যেতে পারবো মালনী ছেড়া চা বাগান। সো আমরা হোটেল থেকে এখন বের হচ্ছি। আমরা যেহেতু 4তলায় ছিলাম, সো আমরা এখন যাচ্ছি নিচে এবং নিচে যেয়ে আমরা সিলেট সিটি থেকে একটা জাস্ট রিক্সা নিয়ে চলে যাব মালনী ছেড়া চা বাগানে। এখান থেকে খুবই কাছে। সো আমরা প্রথমেই রিক্সা নিয়ে চলে গেলাম মালনী ছেড়া চা বাগান এবং আমরা একটা জাস্ট চা বাগানের পাশেই নেমে গেছিলাম যে আমরা জাস্ট হেঁটে এক্সপ্লোর করব এবং এই পুরো জায়গাটা দেখব। কারণ এখানকার যে চা বাগান, এগুলো আসলে আপনি যদি একটা জায়গাতে প্রবেশ করে চলে যান সিএনজিতে করে প্রাইভেটে, তাহলে আপনি পুরো জায়গাটা দেখতে পাবেন না। এবং আমি যেহেতু ক্যালিগ্রাফি করব এই বাগানে, চেয়েছিলাম যে একটা রিক্সাতে নিয়ে একদম এই জায়গাতে নেমে হেঁটে হেঁটে এক্সপ্লোর করব এবং বিভিন্ন জায়গাগুলোতে যে আমি ক্যালিগ্রাফি করব। সো ক্যালিগ্রাফির জন্য আমি একটা জায়গা খুঁজছিলাম যে সবচেয়ে বেস্ট পার্ট কোনটা হবে বা বেস্ট প্লেস কোনটা হবে যেখানে আমি দাঁড়িয়ে কিছুক্ষণ ক্যালিগ্রাফি করব। যেহেতু এখানে বসে ক্যালিগ্রাফি করার কোনো উপায় নাই, আমি এই চা বাগানে আসলে কোপার প্লেট স্ক্রিপ্টটা একটু প্র্যাকটিস করব। যদিও এখানে আমার কাছে দাগ টানা কোনো পেপার নাই, সো আমি জাস্ট নর্মাল একটা খাতাতে আমার কাছে ডিপ অবলিক হোল্ডার পেনটা আছে এবং আমি এখানে ইউজ করতেছি ফাউন্টেন পেনের একটা ইঙ্ক। সো এই দুইটার কম্বিনেশনে আমি এই চা বাগানে
কোপারপ্লাস স্ক্রিপ্টটা প্র্যাকটিস করছিলাম এবং সিলেটের এই চা বাগানে যেহেতু এসেছি আমার ক্যালিগ্রাফির স্মৃতি থাকবে না এটা তো হবেই না। সো সবচাইতে এই জায়গাটা আমার যেহেতু ভালো লেগেছে আমি এখানে অনেকক্ষণই ছিলাম। এই জায়গাটা পুরোটাই ঘুরেছি এবং ক্যালিগ্রাফি করেছি, যেটা আমার মনে হয়েছে এই চা বাগানে নতুন একটা মাত্রা যোগ করেছে। যেহেতু আজকের ওয়েদারটা খুবই ভালো ছিল এবং এখানকার যে শ্যুটগুলো ছিল আমার কাছে মোটামুটি ভালো লেগেছে এবং ওয়েদারটাতে খুবই বেশি রোদ না আবার খুবই মেঘলা না। সো একটা পারফেক্ট ওয়েদার এবং এই ওয়েদারে এই প্রকৃতিতে ক্যালিগ্রাফি যে আসলে আমার কাছে অনেক ভালো লাগছে এবং কোপারপ্লাস স্ক্রিপ্টটা এখানে আমার কিছু প্র্যাকটিস হলো। যারা কোপারপ্লাস স্ক্রিপ্ট করতে চান তারা ডেফিনেটলি আগে কিছু বেসিক জেনে করবেন, তাহলে দেখা যাবে এই কোপারপ্লাস স্ক্রিপ্টটা আপনিও খুব ভালোভাবে করতে পারবেন। তারপর আমার মনে হলো এখানে অনেকক্ষণ স্টে করলাম, এবার আমরা চলে যাব রাতারগুলে। সো আমাদের নেক্সট স্পট হচ্ছে রাতারগুল। কিছুক্ষণ হাঁটার পর আমরা আবার সিএনজি নিব। সিএনজিতে করে আমরা এখন ডিরেক্ট চলে যাব রাতারগুল। রাতারগুল যেহেতু এখান থেকে যেতে মোটামুটি প্রায় 50 মিনিটসের মতো লেগে যাবে, তো আমরা কিছুক্ষণ হাঁটার পর আবার সিএনজি নেব। সিএনজিতে করে স্টোর করব, দেন আমরা সিএনজিতে করে চলে যাব এখন রাতারগুলে। তারপর সিলেট স্টেশনে সিলেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমরা যেহেতু একদম খুব পাশ দিয়ে যাচ্ছিলাম, সো এখান থেকে জাস্ট একটি ফ্লাইট ছেড়ে যাচ্ছে, কোথায় যাচ্ছে জানি না, যেহেতু আমরা একদম খুব কাছ দিয়ে যাচ্ছিলাম, সো এয়ারপোর্ট থেকে এই ফ্লাইটটিকে দেখতে পেলাম। তারপর আমরা সিএনজিতে করে আবার চলে যাচ্ছি আমাদের রাতারগুলের উদ্দেশ্যে এবং অলরেডি আমরা পৌঁছে গেছি রাতারগুলে। রাতারগুলে নামার আগে যেহেতু সেফটি ফার্স্ট, তাই আমার ফ্রেন্ড রোহান আমাকে প্রথমেই লাইফ জ্যাকেট পরিয়ে দিল। দেন আমরা একটি নৌকা করে, আমরা যেহেতু 3 জন ছিলাম, সো একটু ভাড়াটা বেশি লাগছে কারণ আমি চাচ্ছিলাম যে প্রাইভেটলি আমরা যাবো 3 জন আর যাতে কেউ না থাকে। সো প্রথমে একটি নৌকা নিয়ে আমরা এখন রাতারগুলের ভিতরে প্রবেশ করছি। ভেতরে প্রবেশ করতে করতেই আমি এই লাইফ জ্যাকেটের সাথে চাচ্ছিলাম যে আমি এখানে বসে ক্যালিগ্রাফি করব। আমরা এখনও কিন্তু রাতারগুলের মেইন যে ফরেস্টটা সেটার ভেতরে কিন্তু এখনও যাইনি। সো আমি জাস্ট এইখানে লাইফ জ্যাকেটটা পরে ক্যালিগ্রাফি করছিলাম এবং এখানে জাস্ট একটু প্র্যাকটিস করছিলাম, বিকজ প্র্যাকটিস না করলে কিন্তু হবে না। ক্যালিগ্রাফি করবেন 1-2 দিনের ব্যাপার না, কিন্তু যেখানে যাবেন প্র্যাকটিস করতে হবে। সো এই যে নৌকার মধ্যে এবং চারিদিকে পানি, সেটা জাস্ট প্রকৃতি দেখতে দেখতে আমি জাস্ট কিছুক্ষণ প্র্যাকটিস করার পর লাইফ জ্যাকেটটা আমি এবার খুলে লিখবো, বিকজ আমি টোটালি আনকমফোর্টেবল ফিল করছিলাম, ওটা দিয়ে তেমনভাবে লিখতে পারছিলাম না বিকজ এটা একটু মোটা। সো লাইফ জ্যাকেটটা খুলে এবার আমরা একদম ভিতরে প্রবেশ করতেছি। এখানে আমাদের মাঝি একটু আস্তে চালাচ্ছিল। তারপর আমরা একদম ফরেস্টের ভিতরে চলে গেছি এবং এখানে আমি লাইফ জ্যাকেট খুলে প্র্যাকটিস করছিলাম এবং এখানকার যে পরিবেশ এবং এখানকার যে চারপাশের ওয়েদার, এখানকে আসলে ক্যালিগ্রাফি যখন করতেছিলাম এবং প্র্যাকটিস করতেছিলাম এটা আসলে আমার কাছে অনেক ভালো লাগছিল, বিকজ নর্মালি যখন আমি রুমের ভিতরে প্র্যাকটিস করি, কিন্তু যখন একটা ফরেস্টের ভিতরে যে নৌকার মধ্যে চারিদিকে পানি থাকবে সেখানে ক্যালিগ্রাফি করব, আসলে এই বিষয়টা আসলে অসাধারণ একটা ফিলিংস। সো মামা একটু আমাকে দেখে ওয়েট ফিল করছিল যে আমি আসলে এইগুলো কি করতেছি, খাতা বের করে এই কলমগুলো দিয়ে কী করতেছি। তারপর ওনাকে জিজ্ঞেস করলাম আপনার নাম কি, তারপর ওনার নামটা আমি লিখে দিচ্ছিলাম এবং লিখে দিয়ে ওনাকে দেখালাম যে আপনার নাম লিখছি, কেমন লাগছে। তারপর উনি বলল ভালো লাগছে। যদিও এর আগে মেবি উনি দেখেন নাই, সো এটা তিনি নতুনভাবে দেখলো ক্যালিগ্রাফিটা, আমার মনে হলো আরেকটা মানুষ জানলো এবং যেটা আমার কাছে খুবই একটা প্রাউডের বিষয় যে এই অঞ্চলের মধ্যে ঢুকে ক্যালিগ্রাফি করতে করতে একটা মানুষ ক্যালিগ্রাফি সম্পর্কে জানলো। তারপর রাতারগুল থেকে বের হয়ে আবার আমরা যাচ্ছি এখন সাদা পাথরে, যেটা আজকের দিনের আমাদের লাস্ট স্পট। যেহেতু আজকে শুক্রবার ছিল, সেদিন কিন্তু শুক্রবার ছিল, তাই আমরা আগে নামাজ পড়ে নিয়ে আবার সিএনজি নিয়ে বের হলাম। কিন্তু এখানে এসে ফুয়েল শেষ হয়ে গেছে। তারপরে কিছুক্ষণ আমরা এখানে ওয়েট করলাম।
তারপর আমরা আবার চলে গেলাম সাদা পাথরের উদ্দেশ্যে এবং এইখানে সাদা পাথরে চলে এসেছি এবং এইখানে প্রথমে আমরা যদি সাদা পাথর দেখতে চাই তাহলে আমাদের এইরকম নৌকাগুলো নিতে হবে এবং এই নৌকাগুলো কিন্তু 8 জন না হলে একদম ছাড়বেই না। তো আমরা আলাদা একটা গ্রুপের সাথে অ্যাড হয়ে আমরা চলে যাচ্ছি এখন একদম সাদা পাথরের যে মেইন জায়গাটাতে, যেখানে ওই পাহাড়গুলো দেখতেছেন ওইটা কিন্তু ইন্ডিয়া এবং এই পাশটা কিন্তু আমাদের বাংলাদেশ। সো আমরা একটা নৌকা নিয়ে চলে যাচ্ছি এখন সাদা পাথরের উদ্দেশ্যে এবং নৌকা নিয়ে যেতে যেতে দুই ধারের যে দৃশ্যটা দেখতেছি এবং পাহাড়টা দেখতেছি এটা কিন্তু ইন্ডিয়া এবং এই যে দৃশ্যটা আমার মনে হয় আমি ফোন দিয়ে যতটুকু ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, আপনি যখন এটা নিজের চোখে দেখবেন এটা আসলে একটা আলাদা ফিলিংস ক্রিয়েট হবে, কারণ ক্যামেরা বা আপনি যদি নর্মালি চোখে দেখেন সেটা কিন্তু আলাদাই একটা মজা পাবেন। তো আমরা একদমই চলে এসেছি সাদা পাথরের মেইন জায়গাতে। তারপর আমরা এখান থেকে সাদা পাথরের একদম ক্লোজে যাব, অর্থাৎ আমরা পাহাড়ের ক্লোজে যাব, বিকজ ওখান থেকে যে ভিউটা দেখা যায় সেটা আসলেই অনেক সুন্দর এবং ওইখানে বসেও আমি কিছুক্ষণ ক্যালিগ্রাফি প্র্যাকটিস করব। যদি ওখানে আমি খুঁজবো যাতে একটু ফাঁকা প্লেস থাকে, কারণ সেখানে আমি যাতে বসে ফ্রিলি ক্যালিগ্রাফি প্র্যাকটিস করতে পারি। তারপর এখান থেকে আমরা আস্তে আস্তে ক্লোজে যাচ্ছি পাহাড়গুলো। আশপাশে সবাই কিন্তু এখানে কেউ কেউ জাস্ট জুতা নিয়ে এসছে। সো আপনারা জুতা বা ব্যাগ নিয়ে যারা টেনশন ফিল করতেছেন এগুলো করে রাখবো, তাদের জন্য কিন্তু এখানে জাস্ট কয় টাকা 50 টাকা দিলেই মেবি আপনাদের এই ব্যাগ বা জুতোগুলো রেখে আপনি চাইলে এখানে কিছুক্ষণ গোসল করতে পারবেন, কিছুক্ষণ আপনি ফ্রিলি ঘুরতে পারবেন, কারণ ব্যাগ কাঁধে নিয়ে একটু প্রবলেম হবে। তারপর আমরা এখানে কিছুক্ষণ ছবি তোলার পরে আরেকটু ক্লোজে গেলাম, যেটা হচ্ছে একদম ইন্ডিয়ার কাছে, কারণ ওই পাশটা হচ্ছে ইন্ডিয়া এবং এই পাশটা হচ্ছে আমাদের বাংলাদেশ। এখানে জাস্ট দুইটা দেশের পার্থক্য ক্রিয়েট করছে একটা জাস্ট এই ঝর্ণা। সো এই যে লাস্ট যে পার্টটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই এই জায়গাটার একদম ওপারের যে অংশটা সেটা হচ্ছে কিন্তু ইন্ডিয়া এবং আমরা খুব ক্লোজে আছি এবং এই দুইটা পাহাড়ের মাঝে ক্যালিগ্রাফি করব না সেটা কি হবে। সো আমি এখানে কিছুক্ষণ প্র্যাকটিস করলাম, আমি এখানে কোপার প্লেট নিয়েই আবার প্র্যাকটিস করছিলাম। সো আপনারা যারা আসলে কোপার প্লেট নিয়ে প্র্যাকটিস করতে চান বা কার্সিভ নিয়ে প্র্যাকটিস করতে চান, সো কার্সিভ নিয়ে করলে আপনি নর্মালি যে কোনো কলম দিয়ে কিন্তু ক্যালিগ্রাফি করতে পারবেন। আর কোপার প্লেট করলে অবশ্যই ডিপ অবলিক হোল্ডার দিয়ে করতে হবে বা কোনো ফাউন্টেন পেন দিয়ে করতে হবে, যেগুলো আসলে ফ্লেক্স হবে, আপ স্ট্রোক ডাউন স্ট্রোক থাকবে। এবং এই কাজগুলো আপনি জাস্ট 1-2 দিন করে যদি রেখে দেন তাহলে কিন্তু হবে না, এটা আপনাকে গ্র্যাজুয়ালি প্র্যাকটিস করতে হবে, ডেইলি আপনাকে প্র্যাকটিস করে জাস্ট এটাকে আয়ত্তে রাখতে হবে, কারণ এগুলো 1-2 দিনের বিষয় না, এটা কিন্তু একটা লং প্রসেস। তারপর আপনি যখন বেশি স্কিলড হবেন তখন অ্যাডভান্স লেভেলে যাবেন, তখন কিন্তু ভালোভাবে লিখতে পারবেন। তারপর আমার মনে হলো এখানে অনেকক্ষণ স্টে করলাম, এবার একটু উঠি এবং এই জায়গাটুকুতে এক্সপ্লোর করব লাস্টবারের মতো, যেহেতু এটা আমাদের লাস্ট স্পট আজকের দিনের। এরপর আমরা চলে যাব, এখন অলমোস্ট 5:30 মতো বেজে গেছে। সো আমরা ট্যুরিস্ট বাসে করে এবার চলে যাব আমাদের সিলেট সিটিতে এবং এখানে অনেকেই গোসল করতেছিল এবং যেহেতু এই সময়টাতে আর কিছুক্ষণ পরই আর থাকতে কাউকে দেবে না, সো সবাইকে চলে যেতে হবে, যেহেতু এটা একদম সিকিউরিটি এলাকা। সো এখানে সবসময় সিকিউরিটি থাকে। তারপর আমরা চলে গেলাম একদম আবার নৌকাতে করে ওই পাশে। তারপর ওইখান থেকে আমরা একটি ট্যুরিস্ট বাস করে আমরা সিলেট সিটিতে চলে যাব। সিলেট সিটিতে গিয়ে আবার আমরা হোটেলে উঠবো এবং আজকে আমাদের যেহেতু ফার্স্ট টাইম সিলেটে, তো আমরা সিলেটের রাত্রের যে ভিউটা সেটা এক্সপ্লোর করতেছিলাম, রাতের যে সিলেট। এবং আমার কাছে মনে হয়েছে আমি যখন রাজশাহীতে ছিলাম, রাজশাহীতে কিন্তু এরকমই অনেক ক্লিন থাকে, সেটা আমি লক্ষ্য করেছি সিলেটেও। সিলেট সিটিটাও কিন্তু অনেক ক্লিন ছিল এবং রাত্রেও কিন্তু মোটামুটি আমার কাছে ভালো লেগেছে এই সিলেট। তারপর আমরা যেহেতু টায়ার্ড চলে গেলাম আবার আমাদের হোটেলে এবং আজকের দিনের ব্লগ আমাদের এই পর্যন্তই। আমাদের যেহেতু সিলেট 2টা পার্ট, আমাদের নেক্সট পার্ট নেক্সটে আসবে।